তো এবার আমাদের এটা মোটামুটি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটা একটা ছোট পার্ট, লাস্ট কোশ্চেন একটা, যে x1 x2 xn এটা একটা স্যাম্পল, র্যান্ডম স্যাম্পল কোথা থেকে নেওয়া হয়েছে, নরমাল m সিগমা পপুলেশন থেকে নেওয়া হয়েছে। তার জন্য স্যাম্পল মিনের জন্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন চেয়েছে যখন পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নরমাল m সিগমা। ঠিক আছে, এতক্ষণ আমরা পপুলেশনটা বায়োনমিয়াল জন্য করেছি, পয়সনের জন্য করেছি, গামার জন্য করেছি। তো এবার আমরা সেটা যদি নরমাল m সিগমা হয় তাহলে তার জন্য কিভাবে করব সেটা দেখব। প্রসেসটা একই রকম, ঠিক আছে, প্রসেসটা একই, নরমাল m সিগমা পপুলেশন। তাহলে এদের যে র্যান্ডম ভেরিয়েবল গুলো হবে আমি করে দিই, বেকার বললে হবে না, তো আমি করেই দেখাতে হবে, সেহেতু করে দিচ্ছ। কোশ্চেনটা তুলে নিস, ঠিক আছে। Here sample mean x bar equals to x1 plus x2 plus dot dot xn by n, এটা let the corresponding random variable is capital X bar equals to capital X1 plus capital X2 plus capital Xn by n, এটা যে corresponding random variableটা হলো এটা। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে each xi's are mutually independent and each having normal m sigma population এবং প্রত্যেকের নরমাল m sigma পপুলেশন রয়েছে, যেটা আমরা একই রকম ভাবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখছি। ঠিক আছে, the characteristics function of xi is phi xi of t equals to e to the power m I t minus 1 by 2 sigma square t square, এটা তাই তো, যে x যদি একটা র্যান্ডম ভেরিয়েবল যদি নরমাল m সিগমা পপুলেশন হয়ে থাকে তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন কি হয়, e টু দি পাওয়ার mit minus 1 by 2 sigma square t square, এটা হয়। এবার এখানে তো প্রত্যেকটা xi একই নরমাল m সিগমা, তাহলে প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স ফাংশনটা এটা, আর আমাদের দরকার x বারের ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, তাই তো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে let phi x bar of t be the characteristics function of x bar এর এটা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, তাহলে phi x bar of t equals to expectation of e to the power I t x bar, এটাকে আমরা আবার এখানে লিখতে পারি যে যদি আমরা এখানে ভাঙি x বার এর ভ্যালু যদি বসাই তাহলে এটা আসবে e to the power I t by n x1, একদম ডিরেক্ট করছি এটা, ঠিক আছে, e to the power I t by n of x2 into expectation of e to the power I t by n of xn, মানে এক্সপেকটেশন গুলো সবগুলোকে আমি আলাদা আলাদা করে নিলাম এখানে। ঠিক আছে, যদি আমরা কারণটা বলতে চাই তাহলে এখানে নিচে হালকা করে লিখে নিই যে x1 x2 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, শর্টে লিখলাম mi, মনোটোনিক্যালি ইনক্রিজিং নয়, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, শর্টে লিখলাম। কারণ একই রকম লেখাগুলো, ঠিক আছে, আশা করি আটকাবে না কারো, শর্টে লিখেছি বলে।
তাহলে এটা হচ্ছে আমার x1 এর ক্যারেক্টারিস্টিক্স ফাংশন দেবে যখন প্যারামিটারটা কি হবে t/n, এটা x2 দেবে যখন প্যারামিটার t/n, এটা xn এ দেবে যখন t/n। তাহলে কি হচ্ছে এটা, না এটা হচ্ছে phi of x1 t/n phi of x2 t/n into phi of xn t/n। এর প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স ফাংশনটা কি হয়। তাহলে কি হবে e টু দি পাওয়ার m I t এর জায়গায় হবে t/n minus 1/2 sigma square into t square by n square into e to the power m I t/n minus 1/2 sigma square t square by n square into e to the power m I t/n minus 1/2 sigma square into t square by n square। কারণ ওটা t স্কয়ার ছিল, এখানে t এর জায়গায় t/n আছে, তাহলে t স্কয়ার বাই n স্কয়ার হচ্ছে। তো এইটাকে যদি আমি n টাইমস পর্যন্ত মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যাবে, না e টু দি পাওয়ার mit minus 1/2 সিগমা স্কয়ার ইনটু t স্কয়ার বাই n হবে। কারণ n দিয়ে n টাইমস যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, সামনে একটা n মাল্টিপ্লাই হবে, ওই n টা মাল্টিপ্লাই হলে এই n টা কেটে যাবে এবং এখানে একটা n কেটে যাবে, তাহলে এটা t স্কয়ার বাই n হচ্ছে, এটা হচ্ছে t/n থাকছে। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। তাহলে এটাকে আমরা কি রকম লিখতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার m into it minus 1/2 sigma by root n তার হোল স্কয়ার into t স্কয়ার, এটা লেখা যায় তার হোল স্কয়ার into এটা লেখা যায়, তাই তো। এবার দেখ আমরা নরমালি এটা করি যে যদি আমাদের m সিগমা হয়, m সিগমা ভ্যারিড হয়, তখন আমরা কি লিখি e টু দি পাওয়ার mit minus 1/2 সিগমা স্কয়ার t স্কয়ার লিখি। তাহলে এখানে আমাদের যদি m সিগমা থাকে তাহলে এটা লিখি, তাহলে এটা যদি থাকে তাহলে সেখান থেকে বলা যায় না যে তাহলে ভ্যারিয়েবলটা নরমাল m সিগমা, তাহলে এখানে আমাদের এটা আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো, তাহলে এখান থেকে কি বলা যায়, তাহলে এটাই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন x বারের। এখান থেকে তাহলে আমরা কি কনক্লুশন নিতে পারবো, যে মিনটা m থাকছে, ভ্যারিয়েন্সটা আমার হয়ে যাবে সিগমা বাই রুট n, কারণ এখানে সিগমা স্কয়ার ছিল, এখানে সিগমা বাই রুট n স্কয়ার আছে, ঠিক আছে। এই লাইনটা থেকে এটা বলা যায়, তাহলে এই লাইনটা থেকে এটাও বলা যায়, তাহলে আমরা এখানে তো আমাদের এই লাইনটা আছে, তাহলে এটা থেকে আমাদেরকে বলতে হবে যে এর প্যারামিটার গুলো কি, ঠিক আছে। তো which is the required characteristics function, which is the required characteristics function of x bar x বার এটা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন হচ্ছে। এবং সেখান থেকে তাহলে আমরা কনক্লুশন কি টানতে পারছি, যে কনক্লুশন টানা যেতে পারে hence x bar is normal, মিনটা এমই থাকছে কিন্তু ভ্যারিয়েশনটা চেঞ্জ হচ্ছে, সিগমা বাই রুট n ভ্যারিয়েট, তখন ছিল সিগমা, এখন হলো সিগমা বাই রুট n। কারণ এটাই তো আমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দা এর যা ডিস্ট্রিবিউশন নরমাল m সিগমা, তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বা স্যাম্পল মিনটা কি হবে, নরমাল m বাই সিগমা বাই রুট n হবে, এটা ভ্যারিয়েট হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি এইখানকার লাস্ট প্রবলেম। এবার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের একটা বড় থিওরেম আছে, যেটা হচ্ছে chi স্কয়ার ডিস্ট্রিবিউশন হবে n s স্কয়ার বাই সিগমা স্কয়ারের, এবং আরেকটা আছে t ডিস্ট্রিবিউশন হবে যে x বার মাইনাস m বাই সিগমা বাই রুট n, সেটা t ডিস্ট্রিবিউশন থাকবে। t ডিস্ট্রিবিউশনটা আমাদের দরকার নেই, কারণ ওটা 2019 এ চলে এসেছে, তো ক্যালকুলেটর ইউনিভার্সিটিতে ওটা আশা করা যায় আসবে না, যেহেতু chi স্কয়ারটা আছে, chi স্কয়ারটাই আসবে। তো chi স্কয়ার এবং t স্কয়ার এই দুটো জানতে গেলে আমাদেরকে আগে chi স্কয়ার এবং t স্কয়ারের যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল যদি chi স্কয়ার ডিস্ট্রিবিউশন হয় তাহলে তার ডেনসিটি ফাংশনটা কি রকম দেখতে হবে, এবং কোনোটা র্যান্ডম ভেরিয়েবল যদি t ডিস্ট্রিবিউশন হয় তাহলে তার ডেনসিটি ফাংশনটা কি রকম টাইপের দেখতে হবে, ঠিক আছে। আমরা এবার তাহলে সেটাতে যাব। দেখ এবার একটা অঙ্ক হয়েছে, এবার আমরা একটু থিওরির দিকে যাচ্ছি, একটু থিওরির দিকে। তো এই দুটো জিনিস আমাদের দরকার এখানে স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে জানতেই হবে। এবার যেটা হচ্ছে যে chi স্কয়ার ডিস্ট্রিবিউশন আর t ডিস্ট্রিবিউশন, তো এটা র্যান্ডম ভেরিয়েবলের
একটা র্যান্ডম ভেরিয়েবলের চি স্কয়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, চি স্কয়ার ডিস্ট্রিবিউশন থাকবে, চি স্কয়ার ডিস্ট্রিবিউশন আছে, তাহলে কি করে বুঝবো চি স্কয়ার ডিস্ট্রিবিউশন আছে? তার ডেনসিটি ফাংশন দেখে বা মাস ফাংশন দেখে। তো চি স্কয়ার ডিস্ট্রিবিউশন বা টি ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তাহলে পিডিএফ থাকবে। তো চি স্কয়ার ডিস্ট্রিবিউশন কোনটা র্যান্ডম ভেরিয়েবলে থাকবে যদি তার পিডিএফটা আমরা কিভাবে হয় না, কি পিডিএফটা হবে এরকম টাইপের, e টু দি পাওয়ার মাইনাস y/2, y/2 তার টু দি পাওয়ার n/2 মাইনাস 1, 2 ইনটু গামা অফ n/2, যেখানে y টা 0 টু ইনফিনিটির মধ্যে আর বাকি সমস্ত জায়গাতে 0 হবে ফাংশনটা, যেখানে এই n টা হচ্ছে কি না নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, n ইজ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে, n ইজ দ্য নাম্বার অফ n is the number of n is the number of degrees of freedom, n টা হচ্ছে degrees of freedom এর নাম্বার। এবার যদি বলিস কেউ degrees of freedom কি, আমরা degrees of freedom বলতে কি বেসিক্যালি কোন একটা র্যান্ডম ভেরিয়েবলকে এক্সপ্রেস করতে গেলে যতগুলো মিনিমাম যতগুলো ডাইমেনশনের প্রয়োজন, যেমন আমরা পড়েছি যে ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ফোর্সেস ইন মোশন ইন টু ডাইমেনশনে, পার্টিকেল ডিনামিক্সে, এই সরি রিজিড ডিনামিক্সে, তো সেখানে বলেছিলাম যে একটা পার্টিকেল 2D তে মুভ করছে, বাস্তবে সম্ভব নেই, নেচারে সম্ভব নেই, কিন্তু 2D তে মুভ করছে। আমরা যদি কল্পনা করি তাহলে 2D তে মুভ করতে গেলে মিনিমাম বস্তুর আগে তিনটে তার ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল তিনটে, একটা ছিল তার সেন্টার অফ গ্র্যাভিটির কোঅর্ডিনেট xy এবং একটা অ্যাঙ্গেল যেটা বডির মধ্যে কোনো একটা লাইন আর স্পেসে কোনো একটা লাইনের মাঝে একটা অ্যাঙ্গেল থাকবে, তাই তো, সেন্টার অফ গ্র্যাভিটির মাঝে কোনো একটা লাইনের থ্রু দিয়ে তার সাথে অ্যাঙ্গেল হবে। এখানেও সেরকম একটা র্যান্ডম ভেরিয়েবল y কে এক্সপ্রেস করতে গেলে মিনিমাম কতগুলো মাত্রার প্রয়োজন, মানে ডাইমেনশনের প্রয়োজন, ডিগ্রিজ অফ ফ্রিডম মিনিমাম কতগুলো প্রয়োজন, যতগুলো মিনিমাম প্রয়োজন সেটা হচ্ছে তার নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। হয়তো চারটে হলে ভালোভাবে এক্সপ্রেস করতে, কিন্তু তিনটে হলে এক্সপ্রেস করা যাবে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম 3 বলবো, 4 নয়, ঠিক আছে। তো এটা হচ্ছে চি স্কয়ার ডিস্ট্রিবিউশন। চি স্কয়ার ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে তার পিডিএফটা হবে এরকম টাইপের দেখতে, ঠিক আছে। এটা একটু মনে রাখার চেষ্টা করিস, এটা আমার প্রথমত মনে থাকতো না, কিন্তু এখন মোটামুটি মনে থাকে, ঠিক আছে। যে এবার প্র্যাকটিস করলে এবার অঙ্কে আসলে মনে থেকে যাবে। এরপর আমরা আসবো টি ডিস্ট্রিবিউশন। এবার আমরা আসছি টি ডিস্ট্রিবিউশনে। টি ডিস্ট্রিবিউশনে কি বলছে যে একটা র্যান্ডম ভেরিয়েবল y is said to be has t distribution with degrees of freedom n if the pdf of y be given by, pdf টা কি হবে দেখ, pdf টা হবে এরকম টাইপের 1 plus y square তার টু দি পাওয়ার মাইনাস অফ n plus 1 by 2 root under n beta 1 by 2 n by 2, যেখানে y এর ভ্যালুটা কত, যেখানে y এর ভ্যালুটা হচ্ছে পুরো রিয়েল নাম্বারে আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি লেস y লেস ইনফিনিটি। যেটা হচ্ছে আমার যে এরকম যদি ডেনসিটি ফাংশন দেখা যায়, কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম টাইপের ডেনসিটি ফাংশন দেখা যায়, তাহলে তখন আমরা বলবো সেই র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন, আর n এর ভ্যালু যত হবে সেটা হবে তার ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে। এবার বিটা ফাংশন 1/2 n/2, এবার বিটা ফাংশন থেকে গামা ফাংশনে যাওয়া যায়। বিটা ফাংশন গামা ফাংশন আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশনে পড়েছি, ঠিক আছে। তো ওটা নিয়ে আর ডিসকাস আলোচনা করছি না, বিটা ফাংশন সবাই জানিস মোটামুটি। তো মোটামুটি সিম্পল ডেফিনেশনটা জানলেই চলবে, বা যদি নাও জানিস বিটা থেকে গামাতে যাওয়া যায়, তো গামাতে নিয়ে গিয়ে গামাটা জেনে নিস, গামা থেকে হবে, ঠিক আছে। আমরা যখন অঙ্ক করবো দরকার হলে বিটা গামার দুটো ডেফিনেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আমরা দুটো রেজাল্টে যাচ্ছি। দুটো রেজাল্ট এখানে খুব ইম্পর্টেন্ট। একটা 1 নম্বর রেজাল্ট বলছে যে ইফ x ইজ বা x হ্যাজ বল, if x has chi square distribution with degrees of freedom n, then x by 2 is
গামা n বাই টু ভ্যারিয়েট। যে x বাই টুটা এটা আমরা অলরেডি এটা প্রুফ করিনি, সরি এটা প্রুফ করিনি, কিন্তু এরকম একটা প্রুফ করে দিলাম প্রবাবিলিটিতে যে x টা যদি গামা n হয় তখন x বাই টুটাও গামা n হয়, সম্ভবত গামা n হয়। তো এখানে আমরা দেখছি ওটা মনে নেই আমার ঠিকঠাক রেজাল্টটা, তো ওটা আমার দরকার নেই রেজাল্টটা। যে বলছে এখানে যে x একটা র্যান্ডম ভেরিয়েবল যদি chi স্কয়ার ডিস্ট্রিবিউশন থাকে উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম n হয়, তাহলে x বাই টু একটা র্যান্ডম ভেরিয়েবল হবে, নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল, তাহলে সেটার গামা n বাই টু ভ্যারিয়েট হবে, তাহলে সেটা গামা n বাই টু ভ্যারিয়েট হবে। এটা যদি কেউ চাস এমনি ডেনসিটি ফাংশন থেকে প্রবাবিলিটি যেরকম ভাবে চেইন রুল আছে সেই চেইন রুল দিয়ে করতে পারিস, কোনো অসুবিধা হবে না। এগুলো যদি জাস্ট এখানে রেজাল্টটা দরকার হলেই হবে, এখানে জাস্ট আমাদের রেজাল্টটা দরকার। আরেকটা বলছে যে ইফ xn is chi square distribution chi square distribution having degrees of freedom n, then xn equals to y1 square plus y2 square plus yn square, যেখানে where each yi is normal 0 1 variate and they are mutually independent হবে। ঠিক আছে, ওটা আমরা উপরেরটা একটু মুছছি না, লিখতে পারছি না, জায়গাটা নেই, একটা লাইন মুছলেই হয়ে যাবে। যে কি বলা হচ্ছে যে they are mutually independent and conversely। ফার্স্ট রেজাল্টটা যেমন ইম্পর্টেন্ট, সেকেন্ড রেজাল্ট আরো ইম্পর্টেন্ট। যে বলা হচ্ছে যে xn একটা chi স্কয়ার ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বাংলায় লিখলে এরকম ভাবে, ইংলিশে যদি লিখি যে chi স্কয়ার ডিস্ট্রিবিউশন, নাহলে আমরা এরকম chi স্কয়ার বলি এটাকে, having degrees of freedom n, then xn equals to y1 square plus y2 square plus yn square, যেখানে এই y1 y2 yn প্রত্যেকে নরমাল 0 1 ভ্যারিয়েট হবে এবং তারা একে অপরের মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং বলছে যে এই রেজাল্টটা কনভার্সলি টু, মানে এরকম যদি আমরা n খানা যদি নরমাল 0 1 ভ্যারিয়েটের মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিছু র্যান্ডম ভেরিয়েবল খুঁজে পাই, তাহলে তাদের স্কয়ার দিয়ে যে যদি একটা নতুন র্যান্ডম ভেরিয়েবলকে এক্সপ্রেস করি, তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটার কি হবে, chi স্কয়ার ডিস্ট্রিবিউশন থাকবে, মানে এই রেজাল্টটা ট্রু। মানে xn যদি chi স্কয়ার হয় তাহলে এরকম কিছু র্যান্ডম ভেরিয়েবল পাওয়া যাবে যারা নরমাল 0 1 হবে এবং তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। আবার বলছে এরকম যদি কিছু নরমাল 0 1 ভ্যারিয়েট এবং তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট এরকম কিছু যদি 10টা যদি পাওয়া যায় র্যান্ডম ভেরিয়েবল, তাহলে তাদের স্কয়ারের সাম করলে যে র্যান্ডম একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল যদি চুজ করি, তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটা হবে chi স্কয়ার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই দুটো রেজাল্ট আমাদের দরকার এখানে। দেখ আমরা একটু অঙ্কের দিকে যাই, কারণ পুরো থিওরি চললে সবারই বোরিং লাগবে, তো একটু অঙ্কের দিকে যাচ্ছি। আমাদের ফার্স্ট অঙ্কগুলো একটু বড় বড় হবে, এখানকার অঙ্ক জানিস সবাই। তো দেখ এটা যেটা অঙ্ক তুলেছি একটা অঙ্ক, তো অঙ্কটা কি বলছে, একটা ভ্যারিয়েবল এক্স যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন রয়েছে, যার মিন হচ্ছে 68 এবং এসডি বলতে এখানে কিন্তু শর্টেস্ট ডিসটেন্স না, এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.5। হোয়াট শুড বি দ্য সাইজ অফ স্যাম্পল, স্যাম্পলের সাইজ কত হবে, মানে স্যাম্পলের মধ্যে কতগুলো স্যাম্পল ভ্যালু থাকবে, হুজ মিন শ্যাল নট ডিফার, যার মিনটা মানে স্যাম্পল মিনটা, হুজ মিন শ্যাল নট ডিফার ফ্রম দ্য পপুলেশন মিন। পপুলেশনের মিন কত 68, পপুলেশনের মিনের থেকে স্যাম্পল মিনের ডিফারেন্সটা বাই মোর দেন 1 সেন্টিমিটার
উইথ প্রবাবিলিটি 0.95, মানে কি বলছে যে স্যাম্পল মিনের যা প্রবাবিলিটি, স্যাম্পল মিন এবং পপুলেশনের মিন 68, স্যাম্পল মিন যদি x বার হয় তাহলে x বার মাইনাস স্যাম্পল পপুলেশন মিন 68, এটা একের থেকে বড় হবে না, একের থেকে বড় হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 0.95, তার প্রবাবিলিটি হচ্ছে 0.95 মানে 95%। তার মানে কি বেশিরভাগটাই হচ্ছে একের থেকে বড় হবে না, তার মানে কি বেশিরভাগটাই ছোট হবে। যে স্যাম্পল মিনের থেকে যদি আমরা পপুলেশন মিনকে বাদ দিই তাহলে সেই প্রবাবিলিটিটা একের থেকে বেশি বড় হবে না, একের থেকে বড় হওয়ার প্রবাবিলিটিটা খুব কম, কারণ একের থেকে বড় হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 0.95 বলে দিয়েছে, 0.95 বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে কি বলেছে যে given that the area under standard normal curve to the right of the ordinate at 1.96 is 0.025, যে 1.96 পয়েন্টে অর্ডিনেট বলতে কি অক্ষ, তাহলে অক্ষের 1.96 পয়েন্টে 9 পয়েন্ট পরের 1.96 এর পরের দিকের এরিয়াটা কত না, এরিয়াটা হচ্ছে 0.025, যেখানে পপুলেশনটা কি ভেরিয়েশন না আন্ডার স্ট্যান্ডার্ড নরমাল, তাহলে স্ট্যান্ডার্ড নরমালে যে কার্ভ হবে সেই কার্ভের 1.96 অর্ডিনেটের পয়েন্টের তার পরের দিকে 1.96 এর পরের দিকে যে এরিয়াটা থাকবে তার এরিয়াটা হচ্ছে কত না 0.025, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা, যে তাহলে একটা পপুলেশনের মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দেওয়া আছে, যে বলছে যে স্যাম্পলের সাইজ কত হবে, যার জন্য স্যাম্পলের মিন থেকে পপুলেশনের মিনকে বাদ দেওয়া হলে তার প্রবাবিলিটিটা একের থেকে বেশি হবে না, তার প্রবাবিলিটি কত 0.95, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে সলভ করব দেখা যাক, সলভ করছি এবার, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে শুরু করছি যে let x1 x2 be a sample of size n, যেটা হচ্ছে স্যাম্পল সাইজ n, then স্যাম্পল মিন x বার কত হবে x1 প্লাস x2 প্লাস xn বাই n, এটা তাহলে let the corresponding random variable is capital X bar equals to capital X1 capital X2 plus capital Xn by n. Each exercise are mutually independent and having normal 68, 2.5 ডিস্ট্রিবিউশন, কারণ আমাদেরকে বলে দেওয়া ছিল যে পপুলেশনের ডিস্ট্রিবিউশনের মিনটা হচ্ছে 68 এবং ভ্যারিয়েন্সটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ছিল 2.5, ঠিক আছে। এটা আমরা ফার্স্টে লিখলাম যে এখানে এটা একটা স্যাম্পল চুজ করলাম যার সাইজটা n, তাহলে আমাদেরকে বার করতে হবে এখানে n এর ভ্যালুটা, তাই তো, কারণ আমাদেরকে বলেছিল যে স্যাম্পলের সাইজ কত হবে, যার জন্য তারপর প্রশ্নটা, ঠিক আছে, এটা আমরা লিখলাম। এবার এটা হলো, এবার দেখ, এবার যেটা আমাদেরকে দেওয়া ছিল সেটা লিখছি, সেই কন্ডিশনটা কি না given that probability of x bar minus 68 greater than does not greater than equals to 1, এর প্রবাবিলিটি কত 0.95, যে স্যাম্পলের মিন, এটা স্যাম্পলের মিনের থেকে যদি আমরা পপুলেশনের মিন বাদ দিই তাহলে সেটা একের থেকে বড় হবে না, তার প্রবাবিলিটি কত বলা ছিল 0.95, ঠিক আছে, এটা আমাদেরকে বলে দেওয়া ছিল। তাহলে যদি গ্রেটার দেন ইকুয়ালস যদি না হয় তাহলে আমরা কি বলতে পারবো যে x বার minus 68 তাহলে লেস দেন ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 0.95, এটা
কারণ আমাদের তো বলেছে গ্রেটার দেন ইকুয়ালস টু নয়, একের থেকে বড় হবে না, তাহলে 1 হতে পারে, একের থেকে ছোট হতে পারে, ঠিক আছে। এবার এইটাকে আমরা কি করছি না, এইটাকে এবার আমরা আমাদের সুবিধা মতো 68 বাই 2.5 বাই √10 দিয়ে বোথ সাইডে ভাগ করে দিচ্ছি। 2.5 বাই সিগমা বাই √10 দিয়ে 2.5 বাই √10 দিয়ে ভাগ করছি, তাহলে 1 বাই 2.5 বাই √10 ইকুয়ালস টু 0.95, এটা নিতে পারি। এবারে আমরা কি করছি না, প্রবাবিলিটি অফ, এটাকে আমরা y ধরলাম, মড অফ y লেস দেন ইকুয়ালস টু রুট আন্ডার n টা উপরে উঠে যাবে, 2.5 ইকুয়ালস টু 0.95, where y equals to x bar minus 68 by 2.5 by √10, যেখানে আমরা এই x বার minus 68 by 2.5 by √10 এটাকে আমরা y একটা র্যান্ডম ভেরিয়েবল নিলাম, তাহলে mod of y less than equals to এটা হচ্ছে এই এটা উপরে উঠে যাবে √10 টা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ mod of y less than equals to এটা পাচ্ছি। এবার দেখ এখানে যদি আমরা একটা বলে দিতে পারি, এবার আমরা একটু সাইডে বলে দিচ্ছি, বাই সেন্ট্রাল লিমিট থিওরেম, by central limit theorem y is normal 0 1 variate, y টা নরমাল 0 1 ভ্যারিয়েট, কারণ এই x বারটার মিন হচ্ছে 68 এবং তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 2.5, তাহলে সেন্ট্রাল লিমিট থিওরেম বলছে তাহলে y is normal 0 1 ভ্যারিয়েট, ঠিক আছে। তাহলে y টা যদি নরমাল 0 1 হয়, এখানে কি বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ mod of y less than equals to root under n by 2.5 এর প্রবাবিলিটিটা কত হবে 0.05, ঠিক আছে। তাহলে যদি আমরা এটা দেখি যে প্রবাবিলিটি অফ mod of y greater than root under n by 2.5, তাহলে এই প্রবাবিলিটিটা কত হবে না, কারণ টোটাল প্রবাবিলিটি তো আমরা জানি 1, তাহলে আমরা less than equals to 0.95 পেয়েছি, তাহলে 1 minus 0.95, তাহলে সেটা কত হবে 0.05, তাই তো। তাহলে সেটা হবে 0.05, যে রুট আন্ডার n বাই 2.5 তার থেকে y এর ভ্যালুগুলো বড় হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.25, ঠিক আছে। এবার দেখ y টা যেহেতু নরমাল 0 1, আর নরমাল 0 1 এর যদি আমি গ্রাফ আঁকি, তাহলে নরমাল 0 1 এর গ্রাফটা কিছুটা এরকম টাইপের, নরমাল 0 1 এর গ্রাফটা কিছুটা এরকম টাইপের, গ্রাফটা হয় একটু নরমাল 0 1 এর গ্রাফটা হচ্ছে, মানে নরমাল 0 1 এর গ্রাফটা আমি এটা বলতে চাইছি, নরমাল 0 1 টা হচ্ছে গ্রাফটা হচ্ছে সিমেট্রিক, মানে এদিকেও যতটা পোরশন থাকে এদিকেও ঠিক ততটাই পোরশন থাকে, গ্রাফটা সিমেট্রিক। তাহলে মড দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু সিমেট্রিক, তাহলে পজিটিভেও যা প্রবাবিলিটি হবে নেগেটিভেও সেম হবে, তাহলে y গ্রেটার দেন রুট আন্ডার n বাই 2.5, তার প্রবাবিলিটি তাহলে কত হবে, এটা 2 ইনটু হয়ে যাবে, 2 ইনটু এটা হয়ে যাবে কত 0.05, ঠিক আছে। কারণ প্লাসের দিকেও যা হবে, যা প্রবাবিলিটি দেবে, কারণ মড মানে কি নেগেটিভ আসছে, নেগেটিভ আছে। এবার যেহেতু নরমালের দুদিকেই সমান, মানে এদিকেও যা প্রবাবিলিটি পাবো এদিকেও তো সেম প্রবাবিলিটি পাবো, ঠিক আছে। র্যান্ডম ভেরিয়েবলটা কার থেকে বড় দেখা তখন লাগবে না কিছু, কারণ নরমালের এই ছবিটা হচ্ছে আমার সিমেট্রি, তাহলে এটা আমরা বলতে পারি যে এখানে বলা যেতে পারে যে ডিউ টু সিমেট্রি, যেহেতু y টা নরমাল 0 1 এবং স্ট্যান্ডার্ড নরমাল, সেজন্য আমরা সিমেট্রি থেকে আমরা বললাম যে ওর কার্ভটা যদি সিমেট্রি, তাই জন্য এটা ওই মডটাকে তুলে এখানে 2 দিলাম, ঠিক আছে। এবার এই 2টাকে ওইদিকে ভাগ করে দাও, তাহলে প্রবাবিলিটি অফ y গ্রেটার দেন রুট আন্ডার n বাই 2.5 ইকুয়ালস টু 0.025 হবে, এটা পাওয়া যাবে, তাই তো। এবার দেখ আমাদেরকে যেটা গিভেন দ্যাট দেওয়া ছিল, সেই গিভেন দ্যাটটা ভাব, সেই গিভেন দ্যাটটা বলেছিল যে এরকম অর্ডিনেটের উপরে 1.96 কোন একটা জায়গায় পয়েন্ট আছে, যে নরমালের 1.96 কোন একটা জায়গায় পয়েন্ট আছে, তার রাইটের দিক থেকে, তার রাইট হ্যান্ড সাইডে যে এরিয়া থাকবে, সেই এরিয়াটা কত 0.025, সেই এরিয়াটা কত 0.025। আর বেসিক্যালি আমরা প্রবাবিলিটি মানে কি বুঝি, প্রবাবিলিটি মানে কি একটা ইন্টিগ্রেশন করতে, আর ইন্টিগ্রেশন মানে কি এরিয়া,
তাহলে আমাদেরকে সেটাই দিয়েছে যে 1.96 পয়েন্টের পর থেকে তার এরিয়ার ভ্যালুটা কত না 0.025। আর এখানে যেটা আমরা পেয়েছি দেখ যে y এর ভ্যালুটা যদি এর থেকে বড় হয় তাহলে তার প্রবাবিলিটিটা কত হবে 0.025। তার মানে কি y এর ভ্যালুটা যদি এর থেকে বড় হয়, এইখান থেকে স্টার্ট হয়ে যদি ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে তার প্রবাবিলিটি মানে এরিয়া, তাহলে y এর ভ্যালুটা যদি এর থেকে বড় হয় মানে এখান থেকে স্টার্ট হয়ে যদি ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে তার এরিয়াটা হবে এটা। আর আমাদেরকে গিভেন দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড নরমালের জন্য এই পয়েন্টের পর থেকে এরিয়া হবে 0.025। তার মানে কি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হবে, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইটার পর থেকে যা এরিয়া পাওয়া যাবে সেটা হবে 0.25, আবার গিভেন দ্যাট দেওয়া আছে এই পয়েন্টের পর থেকে যা এরিয়া পাওয়া যাবে সেটা 0.025। তাহলে কি এই পয়েন্টটা সেম হওয়া উচিত। তাহলে রুট আন্ডার n বাই 2.5 ইকুয়ালস টু 1.96। তাহলে এখান থেকে n এর ভ্যালুটা কত পাওয়া যাবে না 24.01, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলবো 24, কারণ n এর ভ্যালু পাবো 24.01, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 24, তাই তো? কারণ nটা হচ্ছে কি স্যাম্পলের সাইজ তো আর পয়েন্ট থাকবে না, স্যাম্পলের সাইজ কি একটা পূর্ণ সংখ্যা পাবো, ইন্টিজার পাওয়া যাবে, তো সেটা 24। তাহলে হেন্স অ্যানসার হিসেবে কি লেখা যাবে, হেন্স the sample size be 24, স্যাম্পলের সাইজ হবে 24। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। ইটস ওকে। এনি প্রবলেম থাকলে কমেন্ট অথবা কল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার সবই আছে, সব জায়গাতে ইনফর্ম করতে পারিস। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে। ঠিক আছে।